অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। এবারে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে। বিএএসএ নির্বাচন সভায় ধীরেন ঘোষ বধূ চাটুর্যেরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়ায়। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশনে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করার জন্য ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক দাবিও তোলে। জুপিটার দলে ভারী ছিল, তাদের প্রস্তাবও গৃহীত হচ্ছিল। এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল, অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেন্দু তারপর বলল, বেঙ্গলের স্বার্থেই কনক চাওয়াপালকে টিমে রাখতে হবে। তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর এই কথায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই। ওরা ভেবেছিল প্রস্তাবনা বিনা বাধায় পাশ হয়ে যাবে। কেউ ভাবতেই পারেনি হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে প্রণবেন্দু কিনা লড়াই শুরু করবে। ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বলল, স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা তো তুমি নিজেই দেখেছ। হ্যাঁ, দেখেছি। প্রণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরও অনেকেই দেখেছে। কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। ব্রেস্ট্রোকের 100 মিটারে ছিল কোনি, অমিয়া আর হিয়া। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ। ইন্সপেক্টর অফ টার্নস এবং টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা, বধূ চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য। এছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকেরা ছিল। একই সঙ্গে কোনি আর হিয়া 50 মিটার থেকে টার্ন নেয়। সঙ্গে সঙ্গে বধূ চাটুর্যে লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটতে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণটা জেনে বলল, কনক চাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে, টার্ন করেই আন্ডার ওয়াটার ডাবল কিক নিয়েছে। শুনে অবাক হয়ে গেল ক্ষিতীশ। শুধু বলল, এরকম ভুল হওয়ার কথা তো নয়। হিয়া প্রথম এবং তার থেকে 6 মিটার পিছনে কোনি। 7 মিটার পিছনে অমিয়া সাঁতার শেষ করে। কোনিকে 200 মিটার নামতে দেয়নি ক্ষিতীশ। ব্রেস্টোকে পায়ের উপর অত্যাধিক খাটুনি পড়ে, অথচ তারপরেই 200 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট। কোনি মূলত ফ্রি স্টাইলার, কিন্তু এতেও কোনি পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়েই সে মুখ ঘুরিয়ে দেখল অমিয়া হাত ছোঁয়ালো। কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতীশের দিকে তাকালো। ঘড়িটা উঁচু করে ধরেই গ্যালারি থেকে ক্ষিতীশ হাত নাড়ল। ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল, তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বলল, এসব কি হচ্ছে? কি আবার হবে? ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল। ক্ষিতীশ ওর হাত টেনে ধরল। আমিও টাইম রাখছি, কোনি আগে টাচ করেছে, ওর টাইম। তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জি প্রতিবাদ জানালো জুরি অফ আপিলের কাছে। প্রতিবাদ নাকচ হয়ে গেল। 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডলি। কোনি বাটারফ্লাইয়ে হিয়া এবং অমিয়ার কাছে পিছিয়ে পড়ল। ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে রয়েছে। ব্যাপার কি? ক্ষিতীশ গ্যালারি থেকে নেমে এলো। ধীরেন, জোচ্চুরির একটা সীমা আছে। যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বললো আগে থেকে? তোমার মেয়েটা ফল্টি টার্ন দিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর কিছু তো শেখাওনি। ধীরেন উত্তেজিতভাবে হাত নেড়ে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো, আইনটাও শিখো যে ব্যাক স্ট্রোক টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দি ব্যাক থাকতে হবে। কনক চাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশন থেকে ছোঁয়ায়নি। যাও যাও, গিয়ে বসো এখন। হিয়ার কাছে অমিয়া হেরে গেল 1 সেকেন্ডের তফাতে। কোনি আড়ষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়ায়। বাড়ি ফেরার সময় ক্ষিতীশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল,
কাল 100 মিটার, দেখি ধীরেনরা কি করে তোকে আটকায়। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে, ক্ষিতীশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগীরা এসে দাঁড়ালো, ক্ষিতীশ একটু অবাক হলো। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয়, 3, 4 বা 5 নম্বর লেনে। হিয়া 3 নম্বরে, কোনি 4 নম্বরে, অমিয়া 6 নম্বরে, আর তাদের মাঝে জুপিটারের ইলা 5 নাম্বার লেনে। হিটে কোনো ক্রমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। 2 বছর আগে প্রিইউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গার্ডকে কামড়ে দিয়েছিল। ক্ষিতীশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে। একজন ভলেন্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটররা আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতীশ ঘড়ি হাতে নিয়ে বসল। শুরু থেকেই প্রচণ্ড রেস। অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে। হিয়া মসৃণ ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে। কোনি যেন তাড়া খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা। জল তোলপাড় করে সে যেন নিরাপদ আশ্রয় খোঁজে চলেছে। বাকিরা যথাসাধ্য চেষ্টা করছে ওই 3 জনের পিছনে অন্তত 20 মিটারের মধ্যে থাকতে। ইলার ব্যস্ততাটা একটু কম। সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কোনি লেনের দিকে। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল কোনি, তারপর অমিয়া। ব্রেস্ট টোকাররা ভালো ফ্রি স্টাইলার হয় না। হিয়া প্রায় 2 মিটার পিছিয়ে পড়েছে। বাকিরা তখনও 40 মিটারেও পৌঁছয়নি। টার্ন নিয়ে কোনি সবে মাত্র 2-3টি স্ট্রোক দিয়েছে, তখনই ব্যাপারটা ঘটল। ইলা ঢুকে পড়েছে কোনির লেনে। দুজনে মুখোমুখি সংঘর্ষ। কোনি চেঁচিয়ে উঠল একবার। দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায়। হাঁক পাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড এভাবেই কাটল। ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে। বধূ চাটুর্যে লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল, ইউ ডিসকোয়ালিফাইড। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগলো। কোনি শুধু একবার সামনে তাকিয়ে দেখল, তারপরেই বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করলো সামনের দুজনকে। অনেক দেরি হয়ে গেছে, তবু শেষ চেষ্টা। ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত। পায়ের কাছে টক বগিয়ে ফুটছে জল। কাম অন পল, কাম অন! দাঁড়িয়ে উঠে চেঁচাচ্ছে আর কেউ নয়, হিয়ার বাবা। গ্যালারির হতভম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে পড়ল। জোরে জোরে, আরো জোরে! শুধু এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল। কোনি পারল না। অমিয়া তার খেতাব রক্ষা করল। দ্বিতীয় হলো হিয়া। কোনি তৃতীয় হলো বেলার সঙ্গে। তারপর আরেকটি ব্যাপার ঘটল। ধীরেন জলের ধারে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল। সেই সময় ভিড় টেলে ছুটে এসে ক্ষিতীশ তার পেছনে লাথি কষালো। ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল। তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটি ছেলে ক্ষিতীশকে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তখন শোনা গেল চিৎকার করে সে বলে যাচ্ছে, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কোনির তোয়ালে দিয়ে ক্ষিতীশ মুখ মুছল। ঠোঁটের কষ বেয়ে তখনও রক্ত গড়াচ্ছে। কোনির কপাল ফুলে উঠেছে। একটা পানের দোকান দেখে ক্ষিতীশ বরফ কেনার জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো। সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না। হিয়া, তার মা, আমরা কেউই খুশি হতে পারছি না। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। ভদ্রলোক কোনির পিঠে চাপড় দিয়ে বললেন, দুঃখ করো না। জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ। তুমি লাকি। তোমার লাস্ট 40 মিটার আমি ভুলবো না। ক্ষিতীশ প্রথমে বিভ্রান্ত, তারপর অভিভূত হয়ে গেল। গাড়ির জানালা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতীশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিস ফিস করে বলল,
বড় হও মা। তারপর ইতস্তত করে বলল, সেদিন কনিকে আমি খুব বকেছি। বাস স্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে খিতিস খুলে ফেলল। তোর বৌদিকে এসব কিছু বলিসনি? প্রণবেন্দু ঘরের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে বলল, কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে। মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভেল। ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেবার মতো কেউ নেই, একমাত্র কনক চাপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে 3টে ইন্ডিভিজুয়াল আর একটা রিলে, এই 4টের মধ্যে অন্তত 2টোতে 100 আর 200 কনক চাপার 60% চান্স আছে। কিসা বুঝলে যে আছে? একজন জানতে চাইল। শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি। যেরকম রোখা জেদি সাঁতারও দেখালো, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমিও ট্রেনিংয়ের খবর রাখি, 2-3বার দেখেও এসেছি। জোর দিয়েই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে হলে এই মেয়েটিকে চাই। শুধু ফ্রি স্টাইল জিতলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব? ধীরেন ঘোষ তাচ্ছিল্য ভরে বলল, এবং অন্যান্যদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো হাসল। কিন্তু তাকে সায় দিয়ে কেউ মাথা নাড়ল না। এবার ইয়ার কাছ থেকে আমি 3টে গোল্ড আশা করেছি, 2টো ব্রেস্ট স্ট্রোকে, একটা ব্যাক স্ট্রোকে। মেডলিতেও 50-50 চান্স আছে। এছাড়াও অঞ্জু, পুষ্পিতা, বেলা ও অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কনক চাপা পাল এবছর কোনো ক্লাব স্পোর্টসেই নামেনি। স্টেট চ্যাম্পিয়নশিপের 2টোতে ডিসকোয়ালিফাই হয়েছে, আর একটায় প্রথম 2টো প্লেসের মধ্যে আসতেই পারেনি। বাকিগুলো আর নামেইনি। ওর টাইমিং কি আমরা তা জানি না, সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়? ধীরেন ঘোষ টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ রইল। সবশেষে ধীর শান্ত গলায় প্রণবেন্দু বলল, তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়েই আপনাদের টিম করতে হবে। আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। তা কি করে হয়? হ্যাঁ, তা কি করে হয়? সবাই গুঞ্জন উঠল। একজন বলল, কনক চাপা পালকে সিলেকশন দিলে ক্ষতিই বা কি? যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছলো চিৎকারে। একসময় ধীরেন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলো সুইমার টিমে ঢোকাতে চায়, এতে ওর কি যে স্বার্থ আছে বুঝি না। প্রণবেন্দু জবাব দিল, রমা যোশীর সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। কোনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন অবশেষে পেল। বাংলায় ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ। মেয়েদের বিভাগে ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যায় রওনা হবে। ক্ষিতীশ এসেছে ট্রেনে কোনিকে তুলে দিতে। আর এসেছে কান্তি, চণ্ডু ও ভাদু, কোনির ভাই গোপালও। কামরায় জানালার ধারে বসেছে কোনি। জানালা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে। কোনি কথা বলছে কান্তিদের সঙ্গে। ধীরেন ঘোষ হাঁক ডাক করে তদারকিতে ব্যস্ত। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, এখনো নাকি কয়েকজন পৌঁছয়নি। কোনির মুখে চাপা ভয়। কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার, অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেনে বাস। কামরার আরেক কোণে জুপিটারের অমিয়া আর বেলা। ওরা অভ্যস্ত, এটা ওদের 5ম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হিয়া বাবা মার সঙ্গে 2 দিন পর প্লেনে যাবে। কোনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতীশ। মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর, তবে নামিসনি যেন। গঙ্গা আর সমুদ্রের অনেক তফাৎ। সমুদ্রের তলায় কারেন্ট আছে। ভাদু সাবধান করে দিল, কোনি মুশকিলে পড়বি খাবার নিয়ে। ইডলি ধোসা যা জিনিস, খেলেই মালুম পাবি। বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছেই খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে। কান্তি পরামর্শ দিল,
না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে। তোর ভয় করছে? ভাদু জিজ্ঞেস করলো। কোনি ছল ছল চোখে তাকালো। আরে ধ্যাত, তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা, আর তুই তো এতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, ঘাবড়াসনি। চন্ডু হাত ধরল কোনির। ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল। ক্ষিতীশ কথা বলছিল একজনের সঙ্গে। মুখ ফিরিয়ে দেখল কোনি তার দিকে তাকিয়ে, দু গাল বেয়ে জল পড়ছে। খিদ্দা। কোনি ধরা গলায় ডাকল। ক্ষিতীশ না শোনার ভান করল। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভয় করছে খিদ্দা। ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা। মুখ কাত করে কোনি জানালার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো ক্ষিতীশকে। দেখতে পেল না। ঘন্টা দুয়েক পর খড়গপুর স্টেশনে ট্রেন থামল। কৌতূহলে কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে। হঠাৎ পাশ থেকে জানালার সামনে এসে দাঁড়ালো ক্ষিতীশ। খিদ্দা! কোনির চিৎকারে শুধু কামরারই নয়, প্ল্যাটফর্মে অনেকে ফিরে তাকালো। মনে আছে তো, ঠিক 10টায় ঘুমোবি। না! অবাধ্য গোয়ারের মতো কোনি ঘন ঘন মাথা দোলালো। টপ টপ করে চোখ থেকে জল ঝরছে। আমি কিছু শুনবো না, করবও না। তুমি মাদ্রাজ যাবে, এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে ক্ষিতীশ আড়ষ্ট হয়ে গেল। লোকটি তার পিছন দিয়ে চলে যাবার পর কোন কামরায় ওঠে সেদিকে আর চোখে নজর রাখতে রাখতে সে বলল, যাচ্ছি কে বলল? এখান থেকেই আমি কলকাতায় ফিরে যাব। ইস! কোনি দু হাতে আঁকড়ে ধরল ক্ষিতীশের পাঞ্জাবির হাতা। যাও তো দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো? জানি তো, জলে ডাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। টিকিট চেকারটি আবার আসছে। কোনি উত্তর দেবার আগেই, কাল সকালে বহরমপুরে আসব, এই বলেই সরে গেল। কামরার দরজায় দাঁড়িয়ে চা খেতে খেতে হরিচরণ একজনকে বলল, অপদ্যা দেখছি সঙ্গে চলেছে। কিন্তু সকালে ক্ষিতীশকে দেখা গেল না। বিনা টিকিটে ভ্রমণের জন্য রাত্রেই চেকারের হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে।